বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে লাইভ ক্লাসে তোমরা প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে প্রস্তুত আছো। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম আমি আজকে দ্বিতীয় পত্রের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, 10ম অধ্যায়টি হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি, অর্থাৎ যাকে বলা হয় প্রোটেকশন অফ হিউম্যান বডি। শিক্ষার্থীরা, বুঝতেই পেরেছ এই ইমিউনিটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রোটেকশন আমাদের আমাদের দেহ যে রক্ষা করার জন্য, আমাদের দেহের বিভিন্ন অণুজীব থেকে আমাদের দেহটাকে প্রতিনিয়ত যে আমরা রক্ষা করছি, কিভাবে রক্ষা করছি, এই অধ্যায়টি পড়লে আমরা সেই সম্পর্কে জানতে পারবো। এবং অণুজীবগুলো আমাদের দেহে কিভাবে প্রবেশ করে, কোন কোন পথে প্রবেশ করে, এবং প্রবেশ করার পথটাকে কিভাবে বাধা হচ্ছে, আমাদের দেহটা কিভাবে সেগুলোকে বাধা দিয়ে আমাদের দেহটাকে রক্ষা করে যাচ্ছে প্রতিনিয়ত। আমি সেই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব, যা আমাদের সবার জন্য জানা খুবই প্রয়োজন। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে বিগত বছরে অনেক কোশ্চেন এসেছিল। আর তাছাড়া ইমিউনিটি জানা আমাদের একান্তই জরুরি। কারণ তোমরা জানো বর্তমানে কোভিড-19 আমরা এই ভাইরাসের আক্রমণে আমরা সারা বিশ্বেই কি আছে, স্তব্ধ হয়ে আছে। কিন্তু শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো কোভিড-19 কারণে কিন্তু সবাই মারা যাচ্ছে না। তাহলে মানুষকে এই ভাইরাসটি আক্রমণ করে যাচ্ছে, অর্থাৎ করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করছে, কিন্তু সবাই তো মারা যাচ্ছে না। আবার কেউ 3 দিনের মধ্যেই মারা যাচ্ছে, আবার কেউ অনেক দিন লড়াই করে তারপরে মারা যাচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে প্রাথমিক চিকিৎসা দিয়েও সুস্থ হচ্ছে। সেইটা কেন হচ্ছে সেটাই কিন্তু আমার আজকের টপিক, মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যার যতটা ভালো উন্নত, সেই কিন্তু জীবাণুর সাথে লড়াই করে টিকে যাচ্ছে। আর যার প্রতিরোধ ক্ষমতাটা দুর্বল, ইমিউনিটিটা দুর্বল, সেই কিন্তু হেরে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, তাহলে আমি আজ এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর তোমরা যেই করোনা ভাইরাসের কারণে আজ বাসায় অবস্থান করছো, আর আমরাও তোমাদের জন্য চেষ্টা করছি তোমাদের পড়াশোনা যেন ঘাটতি না হয়, ক্ষতি না হয়, সেই জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু যে কারণে আজকে তোমরা বাসায় অবস্থান করছো সেটা কি? করোনা ভাইরাস। এখন দেখো, এই ভাইরাস থেকে যে আমাদের দেহটাকে প্রতিরক্ষা করে যে ব্যবস্থাটা, সেটা কিন্তু ইমিউনিটি, অর্থাৎ ইমিউন তন্ত্র। তাহলে আমি আজকে যে আলোচনা করব সেটা মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি, এবং যেটাকে ইংলিশে বলা হয় প্রোটেকশন অফ হিউম্যান বডি। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করছি হ্যাঁ সবাই লাইভে আছো। শারমিন হাসান আসসালামু আলাইকুম বলে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আচ্ছা শিক্ষার্থীরা, আমি ক্লাসটা শুরু করে আর ফাঁকে ফাঁকে তোমাদেরকে আমি দেখতে আসবো। তো শিক্ষার্থীরা, তো আমি আরও কিছু বলছি। দেখো, আমরা কিন্তু প্রতিনিয়ত প্রয়োজনে ঘর থেকে বের হই। তাহলে তোমরা লক্ষ্য করো, আমরা যে প্রতিদিন বের হচ্ছি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এইগুলা কিন্তু তাদের অবস্থান কোথায়? বায়ু, মাটি, পানি, জড় বস্তুর মধ্যে এরা অবস্থান করে। তাহলে কি এই জীবাণুগুলো আমাদের দেহে যে কোনোভাবে যে কোনো পথ দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে। আর এগুলো প্রবেশ পথগুলো কি কি শিক্ষার্থীরা? নাক, চোখ, মুখ, ত্বক, এমনকি আমাদের দেহে যদি কোনো স্থানে ক্ষতবিক্ষত হয়, সেই সকল স্থান দিয়ে এরা আমাদের দেহে প্রবেশ করে। তো শিক্ষার্থীরা, এই ক্ষুদ্র অণুজীবকে আমাদের, যেহেতু এই ক্ষুদ্র অণুজীবগুলো এই মাটি, পানি, বায়ু, বিভিন্ন জড়বস্তুর মধ্যে অবস্থান করছে, তাহলে কি আমরা প্রতিদিন কি তাদের সংস্পর্শে আসছি না? তাহলে কেন আমরা টিকে আছি? তোমরা কি বলতে পারো? শিক্ষার্থীরা, এটাই হচ্ছে ইমিউনতন্ত্র বা ইমিউনিটি। অর্থাৎ এই রোগ জীবাণুগুলো প্রতিনিয়তই কিন্তু আমাদের দেহের সংস্পর্শে আসছে, কিন্তু আসার পরে আমাদের দেহের ভিতরে প্রতিরোধ ক্ষমতা, আমাদের মধ্যে ইমিউনিটির একটা ব্যবস্থা আছে,
যেমন ধরো আমরা জানি আমাদের যে রক্তকণিকাগুলো আছে সেখানে কি কি আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তার মধ্যে যে শ্বেত রক্তকণিকা আছে তাকে কিন্তু কি বলা হয়, সেটাকে বলা হয় এক আণুবীক্ষণিক সৈনিক, শ্বেত রক্তকণিকা। এখন এই শ্বেত রক্তকণিকা আমাদের দেহে যখন জীবাণুগুলো প্রবেশ করছে, কিন্তু প্রতিনিয়তই করে, এখন আমাদের অজান্তে অনেক সময় ঢুকে যায়, অনেক সময় আমরা অসাবধানের কারণেই আমাদের জীবাণুগুলো আমাদের দেহে প্রবেশ করছে। কিন্তু শ্বেত রক্তকণিকা কী করে, যখন দেখে যে আমাদের দেহের ভিতরে কোনো অপরিচিত অণুজীবগুলো প্রবেশ করেছে, শ্বেত রক্তকণিকা সেগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে ভক্ষণ করে, গিলে ফেলে অথবা মেরে ফেলে, আর আমরা বেঁচে যাই। তাহলে কেন আমরা আক্রান্ত হচ্ছি? হ্যাঁ শিক্ষার্থীরা, এইটাই হচ্ছে প্রশ্ন। কখনো কখনো এই অণুজীবগুলো শ্বেত রক্তকণিকাকে ফাঁকি দিয়ে কোষের মধ্যে অবস্থান করে এবং সময় মতো তারা বিভাজিত হয়ে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটাতে থাকে। এক সময় তাদের সংখ্যা এত বেড়ে যায় যে শ্বেত রক্তকণিকা তাদের সাথে আর পেরে ওঠে না। তখনই এদের মধ্যে শ্বেত রক্তকণিকা এই অণুজীবগুলোকে ধরার জন্য ছোটাছুটি করে, আর অণুজীবগুলো তার শ্বেত রক্তকণিকার চোখ ফাঁকি দিয়ে বাঁচার জন্য তারা কি করে, ছুটে বেড়ায়। তখনই কিন্তু আমাদের দেহে জ্বর আসে। আমাদের দেহে হ্যাপারিনটা তখন এই জ্বরের জন্য দায়ী। এখন আমাদের তাপমাত্রা বাড়িয়ে দেয়, তো আমাদের জ্বর আসে। আসলে জ্বর কিন্তু যে কোনো রোগের প্রাথমিক একটা সিমটম। কোনো একটা আমাদের যে কোনো একটা রোগ যদি আমাদের দেহে প্রবেশ করে, তাহলে তার প্রাথমিক সিমটমই হচ্ছে প্রথমে জ্বর দিয়ে শুরু হয়, তারপরে ধীরে ধীরে ওই রোগের অবস্থা প্রকাশ পায়। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে সুপ্ত অবস্থা কী। শিক্ষার্থীরা তোমরা দেখো, প্রতিটা অধ্যায় কিন্তু রিলেটেড। সুপ্ত অবস্থা আমি 4র্থ অধ্যায়ে পড়িয়েছিলাম। এখন আমার এই যে মানবদেহ প্রতিরক্ষা বা ইমিউনিটি পড়াতে যাচ্ছি, সেখানেও কিন্তু সুপ্ত অবস্থাটা আবার আমাকে বলতে হচ্ছে। কোনো জীবাণু দেহে প্রবেশ করার পর থেকে উক্ত জীবাণু দ্বারা রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে সুপ্ত অবস্থা। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন দেখো, তাহলে আমরা আমাদের শ্বেত রক্তকণিকা আমাদের আণুবীক্ষণিক সৈনিক। এখন মনে করো দেহে এই জীবাণুগুলো যখন প্রবেশ করে, শ্বেত রক্তকণিকাগুলো সেভাবে কিভাবে ধ্বংস করে আমি তোমাদেরকে সেই কথাটাও জানিয়েছি। তো শিক্ষার্থীরা, এই শ্বেত রক্তকণিকা ইমিউন তন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ, কারণ প্রতিনিয়ত শ্বেত রক্তকণিকা এই অণুজীবগুলোকে ধ্বংস করার জন্য এক সংগ্রাম করে যাচ্ছে এবং সারাক্ষণই সে তৎপর থাকে। যেভাবেই হোক, যে কোনো পথে জীবাণু অনুপ্রবেশ ঘটুক না কেন, এই শ্বেত রক্তকণিকা তার দুটি বিশেষ সতর্ক প্রহরীর মাধ্যমে অণুজীবাণুগুলোকে আক্রমণ করে। সেই দুটি প্রহরীগুলা কি কি শিক্ষার্থীরা? সেটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, আর এটা হচ্ছে, আমি আবারও বলছি, দেখো শিক্ষার্থীরা, বি লিম্ফোসাইট, বি শ্বেত রক্তকণিকার মধ্যে থাকে বি লিম্ফোসাইট, আরেকটি হচ্ছে ফ্যাগোসাইট। শিক্ষার্থীরা এগুলো খুব মনে রাখবে, ফ্যাগোসাইট। হ্যাঁ, এই দুটা হচ্ছে শ্বেত রক্তকণিকার মধ্যে বিশেষ সতর্ক প্রহরী হিসেবে এরা মোকাবেলা করে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবগুলো থেকে মোকাবেলা করে আমাদের মানুষের জীবনটাকে রক্ষা করে। তবে সব বয়সে শ্বেত রক্তকণিকার অনুপাত কিন্তু এক নয়। শিক্ষার্থীরা, এই যে গুরুত্বপূর্ণ শ্বেত রক্তকণিকা যে প্রতিনিয়ত আমাদের যোদ্ধার মতো কাজ করে আসছে, অর্থাৎ সেই যোদ্ধাটাই, এই সতর্ক প্রহরীটাই আমাদের দেহে কিন্তু সবসময় একরকম থাকে না। তাহলে এটা আমাদের জেনে নেওয়া উচিত, তাহলে কোন বয়সে শ্বেত রক্তকণিকার অনুপাত বা পরিমাণটা কেমন হয়। তো শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে শ্বেত রক্তকণিকার সব বয়সে শ্বেত রক্তকণিকার পরিমাণটা এক থাকে না। তাহলে যে নবজাতক, সেই নবজাতকের প্রতি মাইক্রোলিটারে, নবজাতকের ক্ষেত্রে, শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলো, নবজাতকের ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীরা তোমরা লিখো যে প্রতি মাইক্রোলিটারে
মাইক্রো লিটারে এই শ্বেত রক্তকণিকার পরিমাণ হচ্ছে 9,000 থেকে 30,000। শিক্ষার্থীরা তোমরা সংক্ষেপে লিখতে পারো 9,000 থেকে 30,000। 30,000 এটা তোমাদের জেনে রাখা উচিত। তাহলে আমরা যখন মাতৃগর্ভে থাকি অর্থাৎ নবজাতক অবস্থায় আমাদের দেহে এই শ্বেত রক্তকণিকার পরিমাণ ছিল 9,000 থেকে প্রতি মাইক্রোলিটারের মধ্যে। হিসাবটা হচ্ছে প্রতি মাইক্রোলিটারে 9,000 থেকে 30,000। শিক্ষার্থীরা কিন্তু 2 বছরের কম বয়সী 2 বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটার অনুপাত হচ্ছে প্রতি মাইক্রোলিটারে হচ্ছে 6,200 থেকে 17,000। 6,200 থেকে 17,000। আমি সংখ্যায় লিখে দিচ্ছি 17,000। এই শিক্ষার্থীরা তোমরা 17,000 কথায়ও লিখতে পারো, আবার এইভাবে সংখ্যায়ও লিখে দিতে পারো। তারপরে তাহলে দেখো কমে গেছে কিন্তু, অর্থাৎ নবজাতকের ক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। আর 2 বছরের নিচে যখন হয় তখন কিন্তু এর পরিমাণ থাকে শিক্ষার্থীরা নবজাতকের ক্ষেত্রে এর পরিমাণটা আরও কমে যায়। হ্যাঁ, এখন দেখো তাহলে আর যখন 2 বছরের বেশি অর্থাৎ 2+, 2 বছরের বেশি এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বেশি এবং অর্থাৎ বেশি এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর পরিমাণ হচ্ছে প্রতি মাইক্রোলিটারে শিক্ষার্থীরা 4,000 থেকে 4,000 হতে 10,000 পর্যন্ত হয়ে থাকে প্রতি মাইক্রোলিটারে। আমি ওই উপরেই লিখে রাখছি প্রতি মাইক্রোলিটারে 4,000 থেকে 10,000 পর্যন্ত হয়ে থাকে শিক্ষার্থীরা। তাহলে তোমরা তাহলে মনে রাখবে যে গড়ে আসলে 7,000। তাহলে আমরা হিসাব প্রাপ্ত বয়সের ক্ষেত্রে আর কি গড়ে সেটা 7,000, প্রায় 7,000-এর মতো এই তোমার শ্বেত রক্তকণিকা অবস্থান করে। আচ্ছা শিক্ষার্থীরা হ্যাঁ, আচ্ছা শিক্ষার্থীরা তাহলে আমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা। তো আমি এখানে শিক্ষার্থীরা তোমরা লিখে নাও। তো এটা একটু সংশোধন করা হয়েছে, একটু খেয়াল ছিল লক্ষ্য করা একটু মানে ভুল হয়ে গেছে, সরি। দেখো তোমরা লিখে নাও, এটা কিন্তু আমি জীববিজ্ঞান 2য় বছরটা বলছিলাম। হ্যাঁ, তো ইমিউনিটি। আচ্ছা শিক্ষার্থীরা এখন খেয়াল লক্ষ্য করো। তো আমি কি বলছি গড়ে 7,000। তো লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত আমরা যদি অনুপাতে দেখি লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অনুপাত হচ্ছে শিক্ষার্থীরা এখানে তোমার 700 অর্থাৎ 700:1। অর্থাৎ লোহিত রক্তকণিকা যদি 700 হয় তাহলে 1 লিটারে, আর শ্বেত রক্তকণিকা হবে 1। অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে পরিণত সুস্থ মানুষের রক্তে মাত্র 1% শ্বেত রক্তকণিকা থাকে। তাহলে শিক্ষার্থীরা এবার পরিণত একটা মানুষের রক্তের মধ্যে মাত্র 1% রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা, রক্তের মাত্র 1% শ্বেত রক্তকণিকা থাকে। তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে এতক্ষণ যে প্রাথমিক আলোচনা করলাম তাহলে ইমিউনিটি কি, তাহলে আমার ইমিউনিটিটা কি সেটা আমরা এখন সংজ্ঞা নেব। ইমিউন তন্ত্র কি তোমরা লিখে রাখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে ইমিউন তন্ত্র। শিক্ষার্থীরা তোমরা লিখো ইমিউন তন্ত্র
কি? শিক্ষার্থীরা, ইমিউন তন্ত্র কি? আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম হচ্ছে ইমিউনতন্ত্রটা হচ্ছে দেহের ভিতরে ও বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে। আমাদের দেহের ভিতরে এবং বাইরে রোগ জীবাণু ধ্বংসের একটি জটিল ব্যবস্থাপনা আমাদের দেহে রয়েছে। এই ব্যবস্থাপনাটাই হচ্ছে ইমিউনতন্ত্র। শিক্ষার্থীরা, এটা পরীক্ষাতে আসে, তোমাদের জ্ঞানমূলক অথবা অনুধাবন প্রশ্নে এটা চলে অনেকবারই এসেছে যে ইমিউনতন্ত্রটা কি। তো শিক্ষার্থীরা, এবার আরেকটি প্রশ্ন লিখো, ইমিউনিটি কি? এবার আমাদের চ্যাপ্টারে যে লেখা আছে ইমিউনিটি, সেটাই লেখো ইমিউনিটি। ইমিউনিটি কি? শিক্ষার্থীরা, তাহলে ইমিউনিটিটা কি? অর্থাৎ এটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে দেহ ক্ষতিকর অণুজীব বা ক্ষতিকর রাসায়নিক পদার্থ থেকে কি করে আমাদের দেহটাকে রক্ষা, সম্ভাব্য ক্ষতিকর হাত থেকে আমাদের নিজেদের দেহটাকে রক্ষা করে, সেই ব্যবস্থাটাই হচ্ছে ইমিউনিটি। তো শিক্ষার্থীরা, এই সংজ্ঞাটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসেছিল। তো তোমরা লিখে নাও ইমিউনতন্ত্র কি, ইমিউনিটি কি। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এইটা হচ্ছে, আমি এখন ব্যাপক আলোচনায় যাব, তার আগে এই দুটো প্রশ্ন আবার জ্ঞানমূলক কখনো অনুধাবন হিসাবে পরীক্ষাতে আসে। তাহলে তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না? কোনো সমস্যা, প্রবলেম হচ্ছে শিক্ষার্থীরা? তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি ঠিক আছে, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এই অধ্যায়টি ব্যাপক আলোচনা আছে, তাই আমি সামনের দিকে এগোচ্ছি। তো শিক্ষার্থীরা মনে রাখবে, ইমিউনিটি যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাকসিন বা টিকা দিয়ে আমরা কি করি, সবল করে তুলি। অনেকের কিন্তু ইমিউনিটি দুর্বল হতে পারে, যেমন বললাম যে যাদের ইমিউনিটি দুর্বল তারাই কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে কি করছে, হেরে যাচ্ছে তাদের কাছে, এই অণুজীবের কাছে, এবং মৃত্যুবরণ করছে। তাহলে ইমিউনিটি যদি, এই জন্যই এখন বর্তমানে ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা বিশ্বে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, কখন কোন দেশ সবার আগে ভ্যাকসিন তৈরি করবে। তো শিক্ষার্থীরা, এখন এই ইমিউনিটি যদি দুর্বল হয় সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে, আমাদের টিকা বা ভ্যাকসিন আমাদের দিয়ে এটাকে সবল করা হয়। তো শিক্ষার্থীরা, ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থার অনেক ধরনের কোষ, অসংখ্য ও বৈচিত্র্যময় কাজের মাধ্যমে দেহকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। তো শিক্ষার্থীরা, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, সেটা হচ্ছে এই যে ইমিউনিটির কথা বললাম, সেখানে হচ্ছে ইমিউন প্রতিরক্ষা ব্যবস্থা। এই যে ইমিউন, এই প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক ধরনের কোষ আছে, তারা অসংখ্য ও বৈচিত্র্যময় কাজের মাধ্যমে আমাদের দেহটাকে সুস্থ সবল রাখতে সদা তৎপর থাকে। তাহলে এই কোষগুলো কোন কোন কোষ? শিক্ষার্থীরা, আমি এই কোষগুলোর নাম লিখছি, তোমরা এই কোষগুলো খাতার মধ্যে লিখে ফেলো, এমসিকিউর জন্য কিন্তু আসতে পারে। তো শিক্ষার্থীরা, তোমরা লিখে রাখো যে যে কোষগুলো, আমাদের অসংখ্য কোষ আছে যেগুলো আমাদের অসংখ্য বৈচিত্র্যময় কাজের মাধ্যমে দেহটাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে, সেই কোষগুলো আমাদের দেহের মধ্যে আছে। তাহলে কোন কোষগুলো সেটা আমাদের জানা একান্ত প্রয়োজন। তো শিক্ষার্থীরা, কোষগুলো হচ্ছে যেমন নিউট্রোফিল বা লিউকোসাইট, কোষগুলো লিখে রাখো, এটা এমসিকিউর জন্য আসতে পারে। কোষগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, কোষগুলো হচ্ছে যারা আমাদেরকে বিভিন্নভাবে সবল রাখতে সাহায্য করে বিভিন্ন এই কাজের মাধ্যমে। তাহলে সেটা হচ্ছে নিউট্রোফিল, হ্যাঁ সেটা হলো নিউট্রোফিল, সেটা হচ্ছে নিউট্রোফিল। শিক্ষার্থীরা, দ্রুত লিখে ফেলো, নিউট্রোফিলের অপর নাম কিন্তু লিউকোসাইট। তোমাদের অপশনটা লিখে রাখা ভালো, লিউকোসাইট। তারপরে হচ্ছে নিউট্রোফিল, লিউকোসাইট, বেসোফিল, তারপর হচ্ছে ইউসিনোফিল, ইউসিনোফিল,
তারপরে আরও কী কী কোষ আছে, তারপর হচ্ছে ইউসিনোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। শিক্ষার্থীরা দ্রুত লেখো, মনোসাইট, তারপরে আছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, তারপরে হচ্ছে লিম্ফোসাইট, তারপরে বি কোষ, তারপরে সাইটোটকিক্স, বি কোষ, বিটা কোষ, সাইটোটকিক, তারপরে হচ্ছে সাইটোটকিক, তারপরে টি কোষ, হ্যাঁ, বি কোষ, বিটা কোষ, তারপরে টি কোষ। লিখো শিক্ষার্থীরা, টি কোষ, দ্রুত লিখে ফেলো, এগুলো এমসিকিউর জন্য আসতে পারে। তারপরে হচ্ছে হেল্পার টি কোষ, হেল্পার টি কোষ, হেল্পার টি কোষ, লিখেছো শিক্ষার্থীরা? হেল্পার টি কোষ, এনকে কোষ, প্লাজমা কোষ, এনকে কোষ, প্লাজমা কোষ, প্লাজমা কোষ, এরকম প্লাজমা কোষ আছে, ম্যাক্রোফেজ, মাস্ট কোষ, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ, তারপর আছে মাস্ট কোষ ইত্যাদি। তো শিক্ষার্থীরা এই কোষগুলো কি করে শিক্ষার্থীরা? এই কোষগুলো আমাদের অসংখ্য বৈচিত্র্যময় কাজের মাধ্যমে দেহটাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা লিখেছো শিক্ষার্থীরা? দ্রুত লিখে ফেলো, আমার কিন্তু অনেক সামনে আরও যেতে হবে। শিক্ষার্থীরা তোমরা দ্রুত কাজটা কমপ্লিট করো। হ্যাঁ, লিখেছো? আচ্ছা, তাহলে এখন আমি মুছে ফেলতে পারি শিক্ষার্থীরা? আমি মুছে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, এখন দেখো, তাহলে আমি উপর থেকে মুছতেছি, তোমরা এটা দ্রুত লেখাটা শেষ করে ফেলো। মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমি এখন আলোচনা করব। মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা, মানব দেহের প্রতিরক্ষা ব্যবস্থাটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো এই রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানব দেহে 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করতে হয়। মানব দেহ আমাদের এই রোগ প্রতিরোধ করার জন্য আমাদের দেহেও 3টি কৌশল অবলম্বন করে। প্রত্যেকটি কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর বলা হয়। তাহলে 3টি প্রতিরক্ষা স্তর আমাদের দেহে আছে। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। শিক্ষার্থীরা খুবই মজার ব্যাপার, প্রথম যে প্রতিরক্ষা স্তর সেগুলা তোমাদের আগে জানা উচিত। আমাদের আছে কি ত্বক, চোখের পানি, মুখের লালা, তারপরে আছে শিক্ষার্থীরা তোমরা প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে তোমরা জানো যে লোম, সিলিয়া, তারপরে হচ্ছে অশ্রু, সিরোমেন, আমাদের যে পুষ্টিক নালী আছে, পুষ্টিক নালীর অ্যাসিড, তারপরে রেচন নালীর অ্যাসিড, পৌষ্টিক নালীর অ্যাসিড, তারপরে হচ্ছে রেচন নালীর অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক প্রতিরক্ষা স্তর। এই প্রাথমিক প্রতিরক্ষা স্তরগুলো কি করে? দেখো, চোখের মধ্যে যদি একটা ধুলা পড়ে বা আমাদের হাতের উপরে যদি কোনো ধুলাবালি পড়ে আমরা কিন্তু ঝেড়ে ফেলি। তার মানে কি, এই প্রথম প্রতিরক্ষা স্তরটি সব ধরনের জীবাণুকে সে সিলেক্ট করে না যে এই অণুজীবটাকে আমি প্রবেশ করতে বাধা দেব। কোনো নির্দিষ্ট